হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং যারা বর্তমানে রোমানে আসার জন্য চেষ্টা করতেছেন এবং অনেকেই হতে পারে ইন্টারভিউর জন্য ডেট পেয়েছেন। তো আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যেটা ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিভাবে এই ইন্টারভিউ দিয়ে এই মালয়েশিয়া থেকে রোমানে আসলাম, সেই বিষয় সম্পর্কে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে বাস্তব জীবনে কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। তো বরাবরের মতন আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, কিন্তু জানি না ভিডিওটা কত বড় হয়ে যায় কিনা। তো আমার যেগুলি ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউর সময় যেগুলি প্রশ্ন করছে সেই বিষয়গুলি আমি আপনাদেরকে তুলে ধরছি। তো আমি 2023 সালে ইন্টারভিউ দিয়েছি প্রথম দিকে, যেটা বলতে পারি। তো প্রথম অবস্থায় যে বিষয়গুলো আসলে আমার নলেজ ছিল না, এই জিনিসগুলা আমার এক পরিচিত লোকই শিখিয়ে দিয়েছে যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার পর্তুগালে পোল্যান্ডের জন্য অনেকটা চেষ্টা করছি। পোল্যান্ডেও ২ বার ইন্টারভিউ দিয়েছিলাম ইউরোপের লাইভে বা ইউরোপে ভিসার জন্য। আরও অন্যান্য দেশে তো ট্রাই করছিলাম, এটা বিষয়টা বললাম না। তো পোল্যান্ডের জন্য যে বিষয়গুলো অনেক প্রশ্ন, মনে করেন কিভাবে প্রশ্ন করে না করে সেগুলি জানা ছিল, কিন্তু তারপর ভিসা পাই নাই, ভিসা রিফিউজ হয়ে গেছে গা। তো এই ক্ষেত্রে এখানে অনেকটা ভিন্ন। আসলে এই অ্যাম্বাসেডরটা খুবই ভালো ছিল এবং ভালো আচরণ ছিল। রোমানের অ্যাম্বাসির কথাটা বলতেছি, মহিলা ছিল। তো এখনও বর্তমানে মহিলা রয়েছে আশা করি। এবং প্রথম অবস্থায় আমার যে ডেটটা পড়েছিল, যে ডেটের অনুসারে আমি ওই তারিখে গেছি এবং যে সময়টা ছিল ওই সময়টার মধ্যে গিয়েছিলাম। তো আমার পাসপোর্ট নিল এবং নেওয়ার সাথে সাথে আমার একটা সামনের টেবিল ছিল, আমার বসতে বললো এবং বসার পরে তার একটা ছোটো ডায়েরি ছিল এবং ডায়েরিতে সব নোট করে পরে রিকগনাইজ করলাম বা রিমাইন্ড করলাম যে আসলে ডায়েরির মধ্যে সমস্ত কিছু লেখছে। লেখার পরে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি পরে একটু বলি। তো আমার নাম জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে তুমি এই ওয়ার্ক পারমিটটা পেলে, যেটা সত্য হয়েছে ওইটাই আমি আপনাদেরকে বলছি। আমার পাসপোর্ট এবং সমস্ত ডকুমেন্ট নিল, যা যা ডকুমেন্টে আমার সাবমিট করা প্রয়োজন ওইটাই নিল এবং সমস্ত ডকুমেন্টগুলো সাথে সাথে তিনি চেক করলো এবং একটা পরে একটা সে পেপারগুলো দেখতেছে। হয়তো বা পাসপোর্টের ফটোকপিটা এখানে 2টা ছিল, একটা আমাকে ফেরত দিয়ে দিল, তারপরে ইন্স্যুরেন্স যা আছে সমস্ত কিছু দেখলো। তারপর ফাঁকে ফাঁকে আমার প্রশ্ন করলো, যে নাম জিজ্ঞাসা করলো। তারপর যে তুমি কোথায় কাজ করো, হয় আর ইউ ওয়ার্কিং। আমি বললাম এই এই রেস্টুরেন্টে কাজ করি, একটা কোরিয়ার রেস্টুরেন্ট কাজ করি, এটা কোলালামপুর। কত বছর ধরে কাজ করো? আমিও বললাম যে 8 বছর ধরে কাজ করি। তো আমার তারপর পাসপোর্টের সাথে চেক করলো, কিন্তু আসলে আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্ট অনুসারে হচ্ছে আমার এই পাসপোর্টের ভিসাটা রয়েছে, অর্থাৎ পাসপোর্টের যে ভিসাটা রয়েছে রেস্টুরেন্টের নামে, এবং আমি রেস্টুরেন্টের কাজের জন্য অ্যাপ্লাই করতেছি। এসব খুবই আননোন, মানে অপরিচিত ছিল এবং আমিও জানতাম না, কিন্তু আমার ইন্টারভিউ আগে আমাকে শিখিয়ে দিয়েছে। আর তো তারপর বললো যে তুমি কিভাবে এই ওয়ার্ক পারমিটটা পেলা, বা মানে এই ব্যাপারে আরও কথাটা বললো। তখন আমি বললাম যে আমার বন্ধুর মাধ্যমে পেয়েছি এবং তিনি এই রেস্টুরেন্টে কাজ করে। আদৌ এই রেস্টুরেন্টে কাজ করে কিনা সেটাও ভেরিফাই করছে। এটা কীভাবে ভেরিফাই করছে? তখন আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বন্ধুর নাম কি। তো নাম বলার সাথে সাথে সে খাতাতে একটা মার্ক করলো। মার্ক বলতে কি, তিনি খাতাতে লেখলো। তারপর ওই বন্ধুর ডেট অফ বার্থ কত, ডেট অফ বার্থটাও লেখলো। এই যে যে আনপরিচিত, মানে আননোন, মানে অপরিচিত একটা ওয়ার্ড দিয়ে বললো যে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তো আসলে সবার মনে থাকে না। একটা বন্ধু আপনার থাকতে পারে, আপনার কলিগ, মানুষের সাথে অনেক বন্ধুর সাথে চলাফেরা করতে, কিন্তু সবার ডেট অফ বার্থ তো আপনারা জানেন না। হতে পারে সে পরিচিত বলতে কি অন্য একটা জায়গা, মানে অনেক দূরেই, কিন্তু তারপর তার সাথে সম্পর্ক তৈরি করে হচ্ছে আমার ভিসাটা প্রসেসিং করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু লিগ্যালভাবে তিনি ওই রেস্টুরেন্টে কাজ করতো, যে কারণে আমার অনেকটা সাহস ছিল। এবং এখন সে তো নাই, যেহেতু আমি এখন এই রেস্টুরেন্টে কাজ করতেছি এবং এখনও পড়ে রয়েছি। কিন্তু যাই হোক, ডেট অফ বার্থটা লেখলো এবং ডেট অফ বার্থটা অবশ্যই তিনি চেক করবে। তারপরে এইটাও বললো যে তুমি কি এটার জন্য পে করছো কিনা। আমি বলছি যে এটার জন্য আমি নর্মালিভাবে কোনো পে করি না, যা আছে কুরিয়ার সার্ভিসের জন্য যা খরচটা আছে এটাই আমি পে করছি। তো আরও বললো যে ওখানে কি কাজ করবো। আমি বললাম তখন ওইটার কাজ করব, তোমার স্যালারি কত। তখন আমি স্যালারির কথা বললাম, যেটা আমার
কন্ট্রাক্টে লেখা আছে ওইটাও বললাম। তারপর অ্যাকোমোডেশন কথা বললো যে কোম্পানি প্রোভাইড করবো এবং সমস্ত কিছু যা যা ওখানে কন্ট্রাক্ট পেপারের মধ্যে লেখা আছে ওইটাই আমি ওটা তো পুরো মুখস্থ করতে করেই গেছি A to Z। এটা সবাই মুখস্থ করে, মুখস্থ বলতে কি এটা সাধারণ নলেজ, কোথায় কাজ করবা কী করবা বেতন কত এটা সবাই নলেজ, কত ঘন্টা ডিউটি এটা সবাই নলেজ। আর একটা দেশের ওয়ার্ক পারমিট উঠে তো এটা সাধারণ নলেজ, এটা সবাই জানে যারা বিদেশি হিসাবে আছে অন্য দেশে মুভ করতেছে তাদের এটা সাধারণ নলেজ। তো সর্বশেষভাবে আমার আরও কিছু কয়েকটা প্রশ্ন করেছে যে তুমি কি ম্যারিড কিনা বা বিবাহিতা কিনা। তখন আমার যেটা সত্য ওইটা আমি বলছি আসলে আমি ম্যারিড, কিন্তু আমার পাসপোর্টে এখন পর্যন্ত আমার ওয়াইফের নাম নাই। বিয়ে হয়ে গেছে আচ্ছা 5-6 বছর হয়েছে যাই হোক, কিন্তু নাম নাই। কিন্তু নাম না থাকার কারণে আমার একটা সিম্পল হলে সার্টিফিকেট আছে, যেটা আমার ম্যারেজ সার্টিফিকেটটা আছে। তো ম্যারেজ সার্টিফিকেটটা আমি নিয়ে গেছিলাম, তো ওটা কাজে লাগে নাই, দেখে নাই কে, কিন্তু এটাই জাস্টিফাই করছে যে ম্যারিড কিনা। আমি বলছি ম্যারিড। তারপর হচ্ছে যে তোমার বাচ্চা আছে কিনা, হ্যাঁ আমি বললাম বাচ্চা আছে, কত 2 বছর। তো এটাও জিজ্ঞাসা করলো এবং পাসপোর্টও নিল। তো এর সাথে আরও কিছু প্রশ্ন করছে যে এই রেস্টুরেন্টের ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে কিনা, বা তোমার বন্ধুকে আদৌ কি সত্য ওখানে কাজ করে কিনা। এটা আমাকে 2বার করে জিজ্ঞাসা করে, মানে কি একটা অ্যাম্বাসিডর যদি একটা কথা যদি 2বার করে জিজ্ঞাসা করে তাহলে মনে করতে হইব যে অবশ্যই ভেরিফাই করার জন্য কথা বলতেছে যে আর ইউ শিওর হি ইজ ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। তখন আমি বললাম হ্যাঁ শিওর, আই এম শিওর হি ইজ ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি বা ইন দিস রেস্টুরেন্ট, এটা বললাম। তো এটা 2বার বলছে। একটু একটা কথা যখন নর্মালভাবে বলে আরেকটা কথা যখন একটু অন্য মাইন্ডে বলে তখন বুঝতে হবে যে এর ভিতরে কিছু রয়েছে। তখন বললাম হ্যাঁ এখানে কাজ করে, যাই হোক তারপর এটা বাদ দিল। কিন্তু দেখেন ভাই, আরেকটা বিষয় কি, আমার পাসপোর্টের মেয়াদ ছিল মাত্র 3 সপ্তাহ, মানে ভিসার ম্যাচ ছিল মালয়েশিয়া 3 সপ্তাহের ভিসার ম্যাচ ছিল। যখন আমি জমা দেই তখন ছিল মাত্র আর 1 সপ্তাহ। আমার তো খুবই আনন্দ ছিল যে 5-6 দিনের মধ্যে ভিসাটা পেয়ে যাবো গা। তো ওরকমই ডেট ছিল, কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই। তবে জিজ্ঞাসা করলে অবশ্যই বলতাম যে যদি ডিলে হয় তাহলে অবশ্যই স্পেশাল পাস নিয়ে আমাকে থাকতে হবে। তখন তো ওই সময় জিজ্ঞাসা করতে পারি না, কিন্তু পরিণতি ইতিহাসে যেটা ঘটেছিল পাসপোর্ট এবং সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর পাবলিক ছুটি পড়ে গেছে গা, তাই ভিসাটাও পেতে একটু দেরি হয়েছে। তো সমস্ত কিছু সাকসেস হয়েছে এবং সাকসেস হওয়ার পরও আমি তো নার্ভাস, একটা সবাই নার্ভাস, কারণ ভিতরে ঢুকলে নার্ভাস। যদিও আমি অন্য অন্য একটা অ্যাম্বাসিতে আবার ইন্টারভিউ দিয়েছি, একটু সাহস আছে, কিন্তু প্রথম ক্ষেত্রে সব জায়গায় সবাই দুর্বল, এটা প্রকাশ করতে হবে। কারণ আপনি যদি প্রথম যান একটু নার্ভাস ফিল হবেন। তো আসার সময়ও সে বলতেছে ইউ হ্যাভ চাইল্ড, হ্যাঁ মাথা নিচু করে বলতে ইউ হ্যাভ চাইল্ড, এভাবে বলতেছে। আমি বলছি হ্যাঁ ইয়েস আই হ্যাভ। তো ডটার বা সান, আমি বললাম যে ডটার। তো এটা এই প্রশ্নটা আবারও বললো। তো ওকে এভরিথিং ইজ ওকে, সো আই উইল রিপ্লাই ইউ বাই ইমেল। আমি তাকে ধন্যবাদ জানালাম। তো সিম্পলভাবে আসলে আমার প্রশ্নগুলো বলছিল, আর এইগুলি আসলে সবাই জানে যেটা আমি দেখলাম। আর এখন হতে পারে পরিস্থিতি একটু চেঞ্জ হয়ে গেছে। কীভাবে? কারণ এখন হচ্ছে যে সেনজেনের মধ্যে পড়েছে এবং সেনজেন অনুসারে আরও অনেক কিছু রিকোয়ারমেন্ট আপডেট হচ্ছে, এটা আপনারা জানেন। তো তখন সেনজেন ছিল না, এবং সেনজেন না থাকার কারণে নর্মালভাবে সবাই প্রিপারেশন নিয়েছে। এখন তো অনেক বিষয় রিভিউজ হচ্ছে, আপনি 10টা জমা দিলে দেখা যাচ্ছে 7টা রিজেক্ট করে দেয়। তারপর ভাগ্যের ওপর ডিপেন্ড করে। তো আসলে আমার কাছে যেটা মনে হয়েছিল, আসলে আমাকে খুবই সিম্পলভাবে প্রশ্ন করেছে। আমি ভেবেছিলাম যে আরও ডিফিকাল্টভাবে প্রশ্ন করবে, কিন্তু আসলে তা না। কিন্তু সময় দিয়েছে 10 থেকে 15 মিনিট সময় দিয়েছে, কিন্তু 15 মিনিট যে সে প্রশ্ন করছে অনবরত, কিন্তু তা না হলে কিন্তু কাগজ দেখতেছে, কাগজের ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করতেছে। যখন কাগজগুলো দেখা শেষ হয়ে গেছে তখন সে একটা ডায়েরি নিয়ে তারপর র্যান্ডমভাবে আরও প্রশ্ন জিজ্ঞাসা করলো যে কীভাবে আসলে তুমি মালয়েশিয়াতে, এভাবে অনেক টুকটাক প্রশ্ন করছে। কিন্তু এই টুকটাক প্রশ্নগুলো আসলে সব প্রবাসী ভাইরাই জানে, যারা যে কোনো দেশে থেকে যদি ইন্টারভিউ দেয়, একটা সাধারণ নলেজে থেকে ইন্টারভিউ দেয়। তারপরে আমি তো এখানে আরও কিছু বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে আমার স্যালারি কত ছিল এই মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে কত বছর ধরে কাজ করি, কোম্পানির নাম কি, তোমার পারমিশন দিয়েছে কিনা, এটাও বলছিল। তো এখানে আমি অনেকগুলো প্রশ্ন আমি বাদে গেছি, এবং কোন রেস্টুরেন্টে কাজ করি, কোথায়, এগুলি সবই বলছি। তো এখানে মাঝখানে আমি বাদ দিয়ে গেছি, কিন্তু আসলে বলতে গেলে অনেকটা হিস্টোরি বড় হয়ে যায়, যে কারণে আমি অতটা বড় করে বলতে চাচ্ছিলাম না। তো বলতে বলতে প্রায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা এই রোমানিয়া আসার ইন্টারভিউর জন্য।
তো মালয়েশিয়া থেকে আমি রোমানিয়াতে এসেছি। আশা করি আপনারা যারা জমা দিয়েছেন আমার থেকে হলেও কিছুটা অভিজ্ঞতা পাবেন। তবে কিছু জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কোনো বন্ধু-বান্ধবের মাধ্যমে যদি আসেন তাহলে অবশ্যই তার পাসপোর্ট নাম্বার, তার নাম এবং তিনি কোন কোম্পানিতে কাজ করে, ডেট অফ বার্থ, এই কয়টা জিনিস অবশ্যই আপনারা জানবেন। কারণ তারা নোট করবে। নোট করার পরে তারা গুগল দিয়ে বা যেগুলো তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সার্চ দেবে আসলে কি এই ব্যক্তিটা তিনি রোমানিয়াতে আছে কিনা। এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন, পাসপোর্ট নাম্বার, নাম আর ডেট অফ বার্থ। এই ৩ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ৩ টা জিনিস তারা নোট করে রাখে। আমি দেখলাম ওই অ্যাম্বাসিডর নোট করে রাখে। যেকোনো সময় তাদের যে সাইট আছে, তাদের প্রাইভেসি যে সাইট আছে, ওই সাইট দিয়ে তারা চেক করে আদৌ তিনি এই রোমানিয়াতে আছে কিনা। এই জিনিসটা তারা চেক করে। তাছাড়া আপনারা জানেন যে মালয়েশিয়ার বাংলাদেশের লোক এই রোমানিয়াতে বেশি থাকে না। কিন্তু এখন যেহেতু সেনজেন হয়েছে, এখন বর্তমানে সেনজেন হওয়ার কারণে অনেকে প্রবাসী এখানে থাকার জন্য চেষ্টা করতেছে এবং ভবিষ্যতেও আরও আশা করি থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বিশেষ অভিজ্ঞতা শোনার জন্য। যদি এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।